নমস্কার। আজকে আমার গৃহপ্রবেশের কিছু সাক্ষাৎকার করব বলে ঠিক করেছি এবং আমার সাথে যিনি রয়েছেন তিনি এই সময়কার অন্যতম সেরা পরিচালক, আমার বিশেষ বন্ধু এবং যাকে সম্মান ছাড়া আর কিছুই করতে ইচ্ছে করে না, কৌশিক গাঙ্গুলী। কৌশিকদা, গৃহপ্রবেশ, ইন্দ্রদীপ দাশগুপ্তর সাথে তোমার 4th ছবি। তোমার কিছু আইকনিক সিনেমা যেগুলো তুমি পরিচালনা করেছো, তার মিউজিক ডাইরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত। হঠাৎ করে আইডি যখন অ্যাকশন কাট বলে, কেমন লাগে? অসম্ভব একটা স্নেহের জায়গা আছে, আমি এরকম বলতে পারি। কারণ কি, আমার পরিচালক জীবনের বহু সাফল্যের সঙ্গে ও জড়িয়ে আছে। ছবি একটা খুব ভালো হলে সেটা পুরস্কার পাক বা যাই পাক, পরিচালকের কথা বলা হয়। ছবিটাকে অতদূর পৌঁছে দেওয়ার পিছনে একজন মিউজিক ডিরেক্টরের অবদান বিরাট থাকে। অভিনেতা-অভিনেত্রীদের থেকে একদম কম নয়, বরঞ্চ বেশি। এবং সেইখানে দাঁড়িয়ে আইডি আমার এতদিনের সঙ্গী এবং ছবির বিষয়ের আন্ডারস্ট্যান্ডিং, কোন ছবি কিরম হতে পারে, সেটা একটা। আরেকটা হচ্ছে, মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন সাধারণত মানুষ জানে না যে কিভাবে তার চলে যাওয়াটা উদযাপন হবে। সে চলে যাওয়ার দিন কি গান বাজবে, কি হবে, সেইটা এই দুটো মানুষ একে অপরের সাথে জড়িয়ে গেছে। হ্যাঁ, আমি যেদিন থাকবো না, ইন্দ্রদীপ দাশগুপ্তর আসাতম সাদ্গময় হোক, অপুর পায়ের ছাপ হোক, বা আমার গল্প বলা কাজ, এই সমস্ত জিনিসগুলো মানুষের কাছে বারবার করে ফিরে আসবে মন খারাপের সময়। এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত যখন থাকবে না, তখন আমার ছবির ওই গানগুলোই বাজতে থাকবে তখন। এই যে একটা মানসিক জন্মমৃত্যুর ঊর্ধ্বে গিয়ে একটা প্রফেশনটাকে নিয়ে পৌঁছতে পেরেছি আমরা দুজন, সেটা একটা, এই সম্পর্কটা পৃথিবীর কেউ তৈরি করে দিতে পারবে না, না টাকা পয়সা দিয়ে, না কোনো সাফল্য দিয়ে, কোনো কিছু দিয়ে। এটা একটা, যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা বলবে ঈশ্বর দত্ত একটা বন্ধন। ওর সাথে যদি আমার কখনো খুব ঝগড়াও হয়ে যায়, মনোমালিন্যও হয়ে যায়, এই সত্যিটাকে অস্বীকার করতে পারবে না কোন গানটা কখন বাজবে। তুমি এমন একটা গানের প্রসঙ্গ নিলে, আমি একটুখানি গৃহপ্রবেশ থেকে ডিভিয়েট করে এই সম্পর্কের হিস্ট্রিটা একটা থেকে যাক, এই দিস শুড বি ফর দ্য রেকর্ড। খাদের ওই গানটা বানাতে তোমাদের দুজনের কতক্ষণ সময় লেগেছিল? জানি না, তখন না ওটা অন্যভাবে গান হতো। আমি ওর বাড়িতে যেতাম এবং যেহেতু আমরা খাদ্যরসিক দুজনেই, এটা খাওয়া দাওয়া হতো, কিছুক্ষণ গুনগুনানি হতো, তারপর একটা খাট আছে, হ্যাঁ, সেই খাটে আমরা দুজন শুয়ে ঘুমিয়েও পড়তাম। তারপরে কথা যে ১ ঘন্টা রেস্ট, জাস্ট ১ ঘন্টা, সেটা ১.৫ ঘন্টা ২ ঘন্টা হয়ে যেত। তারপরে একে অপরকে, "এই ওঠ, ওঠ, বাকি আছে তো।" তারপর কোনো রকমে আইডি পাশ ফিরে গিটারটা টেনে নিয়ে আবার একটু কাজকর্ম হতো। এরকম করে ১ দিন ২ দিন ধরে গান তৈরি হয়ে যেত। এই যে গানটার কথা আলোচনা হচ্ছে, তার মধ্যে এমন একটা মেডিটেশন আছে। এই গানটা না আয়োজন করে হবে না। এটা একদম মানে মজ্জার মধ্যে থেকে বেরিয়ে আসতে হয়। যে মানুষটা এই সুরটাকে, এই সাউন্ডস্কেপটাকে ইমাজিন করতে পারে, সেই মানুষটাই গৃহপ্রবেশ বানায়। কেন বলছো? এই কারণে এটা একটা জীবন দর্শন, শুধুমাত্র সঙ্গীত নয়। আসাতোমা সাদগময় বা অপুর পায়ের ছাপ, এটা মিউজিক জানলেই হবে না, তাহলে সবাই বানাতে পারত। আজকে বহু স্কুলের প্রেয়ার সং আমি আমার পরিচিত লোকেদের জানি, ইনফ্যাক্ট ইউ অলসো নো, যে আমেরিকাতে সকালবেলা অফিস যাওয়ার সময় এই গানটা শুনতে শুনতেই যায়, ভিতরটা শুদ্ধ লাগবে বলে, সারাদিনটা পবিত্র মনে হবে বলে, এবং দেশকে রিপ্রেজেন্ট করছে এই গানটা। সবকিছু, এটা তো একটা জীবন দর্শন, এটা একটা ইন্দ্রদীপ দাশগুপ্তর জীবন দর্শন। একজন মানুষ বাড়িতে একা থাকেন, তার পরিবারের লোকজন আছেন, কিন্তু তিনি বেসিক্যালি একা একটা মানুষ। সঙ্গীত এবং ওর পোষ্য ছাড়া ওর জীবনে, ওর ছোট ছোট সন্তানগুলো ছাড়া কিছু নেই। ও কি করে তাহলে বাকি সময়টা? কাজেই জীবন দর্শনটা ওর খুব কাছাকাছি থাকে আনডিস্টার্ব ভাবে, নইলে এই জিনিস তৈরি করা যায় না। এবং এই গৃহপ্রবেশ ছবিতেও আমার খালি মনে হয়েছে ও ভাবে কখন এটা। ও তো এরকম নয় যে অমুকের জীবনী বানাচ্ছি, বা একটা ওরকম ছবি আছে এটাকে ঘুরিয়ে নিয়ে এরকম করে বানানো যায়, বা এটা একটা বায়োপিক, এ তো নয় তো। ও একটা নিজের একটা মৌলিক গল্প বলছে। আজকের দিনে খুব কম পরিচালক আছে, বিখ্যাত এবং যারা কম বিখ্যাত তারা, তাদের মধ্যে যারা একদম একটা নতুন নিজের ভাবনা নিয়ে ছবি করার ক্ষমতা রাখে। ইন্দ্রদীপ দাশগুপ্ত তার মধ্যে। তোমার কোনো ছবি পছন্দ হতে পারে, ক্ষমতাটা ইন্দ্রদীপ দাশগুপ্ত। ডেফিনিটলি ওর অদ্ভুত অদ্ভুত, এবং আরো বোধহয় ৫-৬টা গল্প আমি জানি যেগুলো ছবি হতে পারে। কাজে আমরা চাই, আমি অন্তত মন থেকে চাই যে গৃহপ্রবেশ খুব ভালো এবং সফল হোক, তাতে ইন্দ্রদীপ দাশগুপ্ত একটা মৌলিক গল্প বলার সুযোগ পাবে। হ্যাঁ, এবং সেটা, এই গল্পগুলো ভাবে কখন, আমি এটা ভাবি। এবং ভেরি আনঅ্যাজিউমিং বলবো, ওকে দেখে বোঝা যায় না যে ওই জিনিসটাও ভাবতে পারে। মানুষের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক আঘাত জমলে তো মানুষ অনেক সময় একা হয়। সেই আঘাতগুলো না, মানে আস্তে আস্তে ছত্রাকের মতো বাড়তে থাকে।
সেরকম একটা ছত্রাক কিন্তু গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ 200%। আমি এখানে একটা কথা বলবো, আজকে অনেক ছবিতে আমরা তোমাকে দেখি, তোমাকে নেওয়ার জন্য, তোমার ডেট পাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে হুড়োহুড়ি হয়, পোস্টারেও তোমার মুখ দেখি। তোমার জীবনে প্রথম পোস্টার, একটা সোলো পোস্টার ইন্দ্রদীপ দাশগুপ্তই দিয়েছিল কেদারাতে। কেদারার, এবং সেই চেয়ারের মধ্যে বসে হাত ছড়িয়ে রয়েছে। এটার সাথে ব্যক্তিগতভাবে তুমিও জড়িয়ে রয়েছে, তোমার স্মৃতির সাথেও সেই ছবিটা রয়েছে। কেদার একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কেদারা কিরম ছবি, ভালো ছবি, মন্দ ছবি, এইসব আলোচনার ঊর্ধ্বে চলে গেছিল। আমাকে এখনো লোকে বলে আপনি কেদারার মতো ওটা হবে না, তারপরে আর কিছু। কাজে এই নরসিংহকে কেউ ভুলতে পারেনি, এবং নরসিংহ তো রয়েছে। এবং নরসিংহ কি হয়েছে, নরসিংহ আমার আর আইডির মধ্যে বন্ধনটাকে আরো শক্ত করে দিয়েছে। শুধু আমি ওর কাছে অভিনেতা নই, আমি ওর কাছে হয়তো দাদার মতো, সহকর্মীর মতো, এবং একটা কমফর্ট জোন। আমরা যেমন বাবা কাকাদের দেখেছি অফিস যাওয়ার সময় একটা নির্দিষ্ট পেন বুক পকেটে নিতেন। সেদিন হয়তো কিছুই লেখার নেই, কিন্তু ওই পেন ছাড়া বাবা বেরোতে পারবেন না। ওই পেনটা বাবার সঙ্গীর মতো। সেই রকমই ইন্দ্রদীপ দাশগুপ্তর কাছে কৌশিক গাঙ্গুলি, এবং কৌশিক গাঙ্গুলির কাছে ইন্দ্রদীপ দাশগুপ্তের অপরিহার্য একটা সহাবস্থার ওইরকম একটা পেন। পেন না কিন্তু বুকে, হ্যাঁ, এটা একটা ভালোবাসার জায়গা, এবং ডেফিনেটলি সেটা ফাউন্টেন পেন। এই ছবিতে তোমার সাথে শুভশ্রী গাঙ্গুলির সাথে তুমি অ্যাজ আ ডিরেক্টর কাজ করেছো, জিতু কামাল। আমি সেটে দেখেছি শুভশ্রী গাঙ্গুলি, তোমার সিনগুলো দেখেছি। আজকে শুভশ্রী গাঙ্গুলি আর ধূমকেতু শুভশ্রী গাঙ্গুলি কতটা চেঞ্জ হয়ে গেছে। এই ছবির জন্য বলছি না, এটা কিন্তু কমন না, এটা 10 বছর পর আবার চালাতে পারবেন। আমার কথাটা আরো সত্যি প্রমাণিত হবে। একটা দৌড় তো, এটা অস্বীকার করতে পারি না। সমসাময়িক অনেকে দৌড়চ্ছেন, তারা তাদের মতো করে ডিকোড করার চেষ্টা করছে। যার যার নিজের গেম প্ল্যান থাকে, নিজের স্ট্র্যাটেজি থাকে, সেটা উচ্চারিত হয় বা হয় না। ইন্টেন্সলি ইন্টেলিজেন্ট একজন অভিনেত্রী, ও জানে বাঁ পায়ে কতটা ওজন দিতে হবে আর ডান পায়ে কতটা ওজন দিতে হবে। এই ভারসাম্য ও সমসাময়িককালে খুব কয়েকজন মাত্র পারেন। শুভশ্রী নিজের রাস্তাটা এমনভাবে তৈরি করে নিয়েছে, সেটা সমান্তরাল ছবি হোক, আর্ট হাউস সিনেমা হোক, বা বাণিজ্যিক ছবি হোক, নিজেকে সবার অজান্তেই পোস্ট কোভিডে অপরিহার্য করে তুলেছে। এবং সেটা হয়েছে ওর নিষ্ঠার জন্যে। কারণ কমার্শিয়াল ছবির সেটে শুভশ্রী গাঙ্গুলি একরকম আমি বিশ্বাস করি, আবার যখন ইন্দ্রদীপ দাশগুপ্তর গৃহপ্রবেশে শুভশ্রী সেটে রয়েছে, সেই শুভশ্রী কিন্তু একদম পুরোপুরি, আমি বলবো যে ওই ধরো দীপ্তি নাভাল, শাবানা আজমি, মিতা পাতিল, ওই জোনে চলে যাও। অভিনেত্রীর মতো বলেছেন আমার কোনো শেপ নেই, আমি জলের মতো, আমাকে তুমি যে পাত্রে রাখবে। সত্যি তাই, এটা শুধু বলবার জন্যে নয়। অ্যান্ড দ্য ইন্টেন্সিটি, সব কিছু পিছনে ফেলে দিয়ে ওই সেটে শুভশ্রী আর তুমি নর্থ কলকাতা বাড়িতে শুটিং করছো, আমার গাড়িটা বাইরে রাখা আছে, আমি হেঁটে গাড়ি পর্যন্ত যাব, ধর 50 মিটার। 50 মিনিটে হেঁটে যাওয়ার সময় আমাকে উত্তর কলকাতা 3 জন দেখে বলবে, দাদা আপনার শঙ্কর মুদি দেখেছি, দাদা আপনার এই ছবি দেখেছি, 3টে সেলফি তুলব। শুভশ্রী গাঙ্গুলি ওই 50 মিটার হেঁটে তার নিজের গাড়িতে যাবে, একা যেতে পারবে না। তাকে দিদি দিদি দিদি, এ বাড়ি ও বাড়ি, ও মা, চিৎকার, কে কি করবে জানে না, হ্যাঁ, কেউ গায়ে হাত দিচ্ছে, হাত ধরে টানছে, দিদি একটা ছবি করে। ওটা একটা বিড়ম্বনা হবে বলে ওকে আড়াল করে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে হয়, বা গাড়িটাকে 50 মিটার এগিয়ে আসতে হয়। এই যে প্রেশারটা মানুষের, এই যে জনপ্রিয়তার প্রেশার, এই প্রেশারটা তো কনস্ট্যান্টলি রয়েছে। এবং সেটাকে একদম ফেলে দেয়, ও পরোয়া করে না তখন ছবিটা করার সময়, এই ছবিটা দেখে আমার সেইটা কমে যেতে পারে কি বেড়ে যেতে পারে। শি অনলি নোজ দ্যাট ক্যারেক্টার, এবং সেইটা করবার মতো। এটাতে আমি খুব মুগ্ধ হয়েছি। আমার এমন নয় যে ওর সমসাময়িক অনেককে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, কিন্তু তাদের মধ্যে 2-1 জন নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ অভিনেত্রী রয়েছে, যাদের আমি নাম বলছি না, তারা খুব মন দিয়ে নিজেদের কাজ করছেন। শুভশ্রীর স্ট্র্যাটেজি, ঠান্ডা মাথায়, ওর মোটা হতেও অসুবিধা হচ্ছে না, রোগা হতেও অসুবিধা হচ্ছে না। এবং আমি খুব শ্রদ্ধা জানাই একজন নারীর পরিপূর্ণতাকে, যেখানে শুভশ্রী 2 সন্তানকে কোলে নিয়ে, হ্যাঁ, নিজের জীবনটা মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রথম সারির অভিনেত্রী হিসেবে। অভিনেত্রীদের তারা খুব মানসিক প্রেশার থাকে, তাদের মা হতেও ভয় লাগে, হ্যাঁ, তাদের ক্রেজ যদি কোনো কারণে কোথাও কমে, আমার মনে হয় যেটা আজকের না, বহু বছরের এই ঐতিহ্য চলেছে। সেখানে আমরা বড় বড় তাবর কিছু অভিনেত্রীদের দেখেছিলাম আমাদের এখানে, বুনবন্দি বড় বা বিভিন্ন আরও যারা রয়েছে, তাদের পারিবারিক জীবন মায়ের মতো চলেছে। তাদের মাতৃত্ব এবং তারা স্ত্রীর জীবন, সব কিছুর পাশাপাশি অভিনেত্রীর জীবনটাকে পেশার মর্যাদা দিয়ে চালিয়ে নিয়ে গেছে। সেইটা শুভশ্রী করেছে। গৃহপ্রবেশে সেরকমই একটা অদ্ভুত মেরুদণ্ডের চরিত্র ও পালন করছে, যেটা ও ডিজার্ভ করে। কৌশিকদা, আজকে তুমি যখন এতগুলো ফিল্মে অভিনয় করো, ডিরেক্টর হিসেবে তো অবশ্যই,
একটা সেটে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর হিসেবে ঢুকছে, একটা সেটে কৌশিক গাঙ্গুলি অভিনেতা হিসেবে ঢুকছে। এই দুটোর মেন্টাল সেপারেশনটা কি করে করো? মানে এটার পিছনে তো একটা ব্যাকরণ আছে যে আমি অভিনেতা কৌশিক গাঙ্গুলি ইন্দ্রদীপ দাশগুপ্তর গৃহপ্রবেশের সেটে ঢুকলো, আর কৌশিক গাঙ্গুলি বাস্তু সাপের সেটে ঢুকলো। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইউর মাইন্ডসেট? কিন্তু অনেস্টলি বিশ্বাস করা খুব মুশকিল হবে জিনিসটা। সেটা হচ্ছে আমার সাথে পরিচালক আসেই না অভিনয় করি যখন। রাশিটা না, না, না। ও আসেই না একদম শুটিংয়ে। হুম। এবং সেটা যারা রিয়ালাইজ করবে না তারা ভুলও বুঝতে পারে। ধরো একটা এমন কিছু হচ্ছে যেটা পরিচালকের বলা উচিত যে এরকম না হলে ভালো হয় বা ওটা হয়। সেটা তুমি রিফ্রেন করে নাও। রিফারেন্স বলি না আমি। কারণ আমি যদি সব ঠিক ভাবতাম তাহলে আমার সব ছবি সুপার ডুপার হিট হতো। আমার জীবনে যখন ফ্লপ আছে তার মানে আমি অ্যাসেস করতে পারি না কিছু, কিছু সময়। তাহলে আমার কোনো রাইট নেই একটা মানুষের ড্রিমকে কোয়েশ্চেন করবার। একজন অ্যাক্টরের দায়িত্ব হচ্ছে একদম বাধ্য একজন অভিনেতার মতো সেই মানুষটার স্বপ্নটা সত্যি করা। আমার স্বপ্ন না। কাজে পরিচালক কৌশিক গাঙ্গুলির কোনো গুরুত্বই থাকছে না যখন সে অভিনেতা। তাকে একদম ইগনোর করা হয় এবং সে বাড়ি থেকে আসে না। সে খুব বাধ্য এবং আমার কথা শোনে। হ্যাঁ? কাজে আমাকে মনে হতে পারে কিন্তু যে কারণের জন্য সেটা খুব হিংসাত্মক হয়ে যায়। ধর খুব ঝমঝমে বৃষ্টি, ইন্দ্রজিৎ দাশগুপ্ত ফেঁসে গেছে, শুটিং আটকে গেছে, পরের দিন হবে। অভিনেতা কৌশিক গাঙ্গুলি আনন্দ হয়। যার একটা দিন মানে না এখন আপাতত শুটিং হবে না, বন্ধ, গল্প করি, একটু আড্ডা মারি। পরিচালক কৌশিক গাঙ্গুলি পাগল হয়ে যাবে, শিডিউলের উপর চাপ পড়ে গেল। এত খরচ হয়ে গেল, এক্ষুনি দরজা ম্যানেজার এসে দাঁড়াবে। আমার কিছু যায় আসে না। আমি কিন্তু খুব হিংসুটের মতো ওই সময়টাকে এনজয় করছি। ঠিক আছে, একদিন হলো। অভিনেতা একটা হয়তো পার ডেও বেড়ে যেতে পারে। হ্যাঁ? কাজেই এটা খুবই খারাপ কিন্তু সত্যি কথা। কিন্তু অভিনেতাদের শান্তি অনেক বেশি, পরিচালকের সে শান্তি নেই। আমি ইন্দ্রদীপ দাশগুপ্তকে উল্টো দিকে বসে থেকে আমি দেখেছি সেই স্ট্রেনটা করতে, ভোরবেলা থেকে রাত্তির পর্যন্ত সেই কঠোর পরিশ্রম করতে। কিন্তু তখন পরিচালক কৌশিক গাঙ্গুলি না আসাতে অভিনেতা দারুণভাবে ঘরে বসে ডাকছে, "বল আসছি, আধ ঘন্টা লাগবে।" এসব বলার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ? কাজেই সেই সুখটা আমি পেয়েছি যে কারণে অভিনেতা আমার কাছে একটা খুব ছুটির মতো। ওটা আমার একটা হলিডে। ইন্দ্রদীপ দাশগুপ্ত তো কম কথার মানুষ, সেটা পার্সোনাল লেভেলে আমরা সবাই জানি। দুঃখ হলেও কম কথা বলার মানুষ, খুব আনন্দ হলেও কম কথা বলার মানুষ। এইরকম একজন পরিচালকের সাথে সেটে যখন কোনো সিন বোঝানোর সময় তোমার অসুবিধা হয় না সুবিধা হয়? আইডি কি চাইছে সেটা স্ক্রিনে ফুটিয়ে তুলতে হাউ ডু ইউ অ্যাসেস? ও না হেঁটে কাছে চলে এসে ও জানে এই মানুষটাকে কতটা বলতে হবে। ও ততটুকুই বলে। ততটুকু বলে ও চলে যায়। এবং এরম নয় যে তারপর আমি করলাম সেটা অভ্যর্থ হয়ে গেল, তা না। ও আবার উঠে আসবে। উঠে এসে আবার বলবে এরকম একটা। তখন একটা আশ্চর্য লাগবে যে এটা ও রিড করছে। আমি কিন্তু খারাপ জিনিস করিনি। কিন্তু ওর একটা বেসিক রিকোয়ারমেন্ট আছে, ওটা হয়নি। সেটা যে ও ভেবে এসে আবার বলে গেল, তখন যদি আমার কোনো বক্তব্য থাকে আমি এইভাবে করেছিলাম, ও রাজি হবে বা হবে না। কিন্তু আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে ইন্দ্রদীপ দাশগুপ্ত পারফেক্টলি জানে ওই মোমেন্টটাতে কি করতে চায়। যে মানুষটার হাত দিয়ে এত সিনেমা পাস হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর করে, করে, এত ছবির মিউজিক করে। ও তো কলকাতায় যারা, যারা সব ছবি দেখে তাদের মধ্যে একজন। হ্যাঁ? কাজেই ওর ছবির সাথে মানে কনভারসেশনটা অনেক ক্লিয়ার। কাজে ও জানে কিরম চায়, কিরম চায় না। কতটা সুতো ছাড়বে, কতটা উড়বে না। এইটাও খুব সুতো ছেড়ে খেলেছে। এবং এই ছবির সাউন্ডস্কেপ আমি ঘটনাচক্রে শুনে ফেলেছি। সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত উজাড় করে দিয়েছে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে। এরকম সাউন্ডস্কেপ খুব কম শুনেছি আমরা বাংলায়। আমি ইন্টারভিউর শেষ লগ্নে এসে পড়েছি। 13ই জুন ছবি মুক্তি পাচ্ছে। কিছু রেফারেন্স স্বনামধন্য একজন পরিচালককে নিয়ে তার সাথে তুমি কাজ করেছো। এই ছবিটা কতটা ঋতুপর্ণ ঘোষ, কতটা ইন্দ্রদীপ দাশগুপ্ত? এই ছবিটা একদমই ঋতুপর্ণ ঘোষ নয়। একেকটা রাগ ভৈরবী ১০ জন ১০ ভাবে গায়। বেসিক নোট একরকম থাকে। এরম একটা ছবি ঋতুপর্ণ ঘোষ নিজের মতো করে বানাতে পারতেন। এরম একটা ছবি ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজের মতো করে বানিয়েছেন। ঠিক স্মৃতিচারণের জন্যে যেই, যেই ডিভাইস ব্যবহার করা দরকার বা স্মৃতিচারণের জন্য এমন রেফারেন্স কিছু রাখা হয়, এটা নিতান্তই কি বলবো ইন্দ্রদীপ দাশগুপ্তর ঋতুদাকে একটা শ্রদ্ধা জানানো, প্রণাম জানানো এবং উদযাপন এটা ঋতুপর্ণ ঘোষের। সেইটাই কিন্তু ছবির মধ্যে রয়েছে। ঋতুপর্ণ ঘোষের ছবির মতো এটা নয়। এটা একদম ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি। এবং এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত চেষ্টাও করেনি। হুম। ডেফিনিটলি। কিন্তু আমি বিশ্বাস করি, আমি ছবিটা তো দেখেছি ডাবিং করতে, করতে। তাতে আমার যে অনুধাবন হয়েছে, ঋতুদা এই ছবিটা দেখলে খুব খুশি হতো। এর এসথেটিক্স এর জন্য এবং ডেকে বলতো, এখন তো পরিচালকরা সবাই ফ্যামিলির ছবি করছে, গল্পের ছবি করছে, এই সমস্ত করছে। এরা এর আগে অন্যরকম ছবি করতো, এখন এরকম ছবি করছে।
তুই এইটা করছিস, আমার খুব ভালো লাগছে। এটা ঋতুদা বলতেন। অবশ্যই বলতো, এবং তারপরে 10টা কথা বলতো, এটা করেছে ভালো, ওটা ভালো না, শুভশ্রী খুব ভালো লেগেছে, খুব ভালো অভিনয় করেছে, তুই কিভাবে করালি এটা, তারপর ও কিরম করলো, একে ভালো লাগেনি, ওকে ভালো লাগেনি, নানা রকম করে বলে দিত। অভিনয় দেখে কি বলতেন? সব একরকম করে, এটা বলতো, হ্যাঁ সব একরকম করছে, সব ছবি তোকে এক লাগে, কেন করে, যা পায় তাই করে, এরকম টাইপের বলে দেবেন না। পরবর্তীকালে সবাই যখন থাকবে না, তখন বলবে এটা দারুণ ছবি বানিয়েছে, সেটা কিছুতেই ওকে বলবে না যাতে ও পরের ছবিটা ভালো হয়। হ্যাঁ, কাজে আর ভালো মাস্টারমশাই হন, হ্যাঁ, তারা ছাত্রদেরকে কোনোদিনও তোল্লা দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাবে না। আমি জানতাম ঋতুপর্ণকর শব্দ দেখেছে, তারপরেই ঋতুদা চলে গিয়েছিল। আমি জাতীয় পুরস্কার পেয়ে যখন প্রণাম করতে গেছিলাম ইন্দ্রাণী পার্কের বাড়িতে, প্রণাম করতে গেছিলাম যখন, বলে আয় বস বস, খুব সুখ্যাতি করছে। আমার এখন দেখা হয়নি এই ছবিটা, কিন্তু আমি জানি যে ঋতুদা দেখেছে ছবিটা। হ্যাঁ, আমাকে ওইটুকুনি বলবে না যে ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমি জানতাম ঋতুদার ছবিটা দেখেছে। কাজেই ওইটাই হচ্ছে মানে আটকে রাখা দূরত্ব। কিন্তু এটা আমার বিশ্বাস, ঋতুপর্ণ ঘোষ আমার পরিচালক নন, ঋতুপর্ণ ঘোষ আমার অভিনেতা। ওনার জীবনের অভিনীত প্রথম ছবিটাই হচ্ছে আরেকটি প্রেমের গল্প। সেই মানুষটার কাছ থেকে দেখেছি, তাকে এই শ্রদ্ধার্ঘ ইন্দ্রদীপের মাধ্যমে আমিও জানালাম। সুপার। এই শ্রদ্ধার্ঘ বাংলার দর্শক 13ই জুন প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। কৌশিকদা, 13 জুন গৃহপ্রবেশ কামিং, তোমার মুখ থেকে। 13ই জুন যে পরিবারের গল্প, সেই পরিবারের হেড অফ দি ফ্যামিলি ঘটনাচক্রে আমি। আমার তরফ থেকে এবং আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আসুন এই গৃহপ্রবেশে, আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ থাকলো। প্রবেশ অবাধ, কিন্তু টিকিট কেটে আসতে হবে নিজের কাছাকাছি প্রেক্ষাগৃহে। নমস্কার।